পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। আলোচনায় ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির বিষয়টি। তো আমরা জানলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে। তো রেড নোটিশ তো আসলে জারি হয় না, সেটা হচ্ছে বাংলাদেশের গরিব মিডিয়াগুলো এই যে মব আছে না কিছু গুজববাজ, এগুলার ফর্ডার দেওয়ার জন্য এই মিডিয়া হোরগুলো তো দেখেনি বাংলাদেশের মিডিয়া কি করে বেড়ায় যাচ্ছে তাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে বলে আজ 22 ডিসেম্বর সকালে সংবাদ প্রকাশ করে বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। তবে তথ্যটি সঠিক নয়। ইচ্ছে হলো মন করে একটা কোনো কিছু বলে দিল আর কি। মানে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে কিনা এটা তো কোনো অ্যাবস্ট্রাক্ট বিষয় না, এটা জানা তো কোনো বিগ ডিল না। একটা রেসপেক্টেবল অনারেবল একটা যদি নিউজ আউটলেট হয় যাদের মানিজ্যত আছে ন্যূনতম, যে আমরা একটা দেশের জাতীয় ইয়েকে রিপ্রেজেন্ট করি, জাতীয় সংবাদ মিডিয়াকে রিপ্রেজেন্ট করি, আমরা হোর না হয়ে আমরা একটা খবর পাবলিশ করার আগে জাস্ট 2টা জায়গায় কল করে বা একটু ইন্টারপোলের ওয়েবসাইটে ঢুকে একটু চেক করে নিয়ে তারপর রিপোর্টটা করি, এটুকু তো করা যায়। এখানে পসিবিলিটি দুইটা, একটা হইতেছে এগুলো তো গরিব বাঙালি গালমন্দ করি, হ্যাঁ, সো গরিবই। আরেকটা হইতে পারে সেটাও গরিবই, সেটা হইতেছে যে হ্যাঁ আমরা জানি যে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয় না, কিন্তু এইভাবে করে যদি আমি লিখি তাহলে কাটতে হবে, পাবলিক আমাদের ভিডিওতে লাইক দেবে, আমরা গরিবগুলো 2টা করে খাইতে পারবো। সুতরাং ইদার ওয়ে এই গরিবগুলো এগুলো করে বেড়াচ্ছে। এবং এই যে আমার দেশের প্রথম সংখ্যা পাবলিশ হয়েছে, তো আমার দেশ পাবলিশ হওয়ার আগে থেকেই তো অনেকদিন ধরে মোটামুটি ফেসবুকে লেখালেখি করে আসতেছি যে আরেকটা গোবর আসতেছে। এরা প্রথম আলোকে নিয়ে, ডেইলি স্টারকে নিয়ে এত বিষেদগার করলো, আমাদের থোতামুখ ভোতা করে দিতে আমার দেশ আসছে। তো আমি ফেসবুকে লিখছি, আপনারা দেখছেন যারা দেখছেন ফেসবুকে, যে আরেকটা গোবর আসছে। তো সেই গোবর চলে আসছে। গোবর আমার দেশ তাদের প্রথম সংখ্যাতে ক্লাইম্যাক্টিক, খুবই সেন্সিটিভ, সেন্সেশনাল রিপোর্টিং। প্রথম রিপোর্টের হেডলাইন হইতেছে শেখ হাসিনা ভারতকে ঢাকা অ্যাটাক কোর্টের মধ্যে রাখছে, ঢাকা অ্যাটাক করতে বলছিলেন। সেদিনে ঘটনাচক্র কি ঘটছে না ঘটছে, শেখ হাসিনা পলায়নের সেগুলো তো সকল কিছু প্রথম আলো বিস্তারিত রিপোর্টিং করছে, এবং প্রথম আলো তো একটা রিলায়েবল নিউজ আউটলেট। আমরা সেখান থেকে জানতে পারছি সেদিন সেখানে কি ঘটছে না ঘটছে সব বিস্তারে জানতে পারছি। প্রথম আলো কি কোনো কিছু মিস করে নাই? প্রথম আলো থেকে সবকিছুই উঠে আসছে? হ্যাঁ, না, মিস করতেই পারে, কিন্তু প্রথম আলোর রিলায়েবিলিটির জায়গাটা হচ্ছে তারা বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য না হইলে সেটা তারা আমাদের সামনে গোবর ইচ্ছা হইলে একটা কিছু, আমাদের পিনাকি ভট্টাচার্যের মতো বা ইলিয়াস হোসেনের মতো মন গড়া যা ইচ্ছা হইলে একটা কোনো কিছু সাবস্টেন্সিয়েট না করে, নিজের ইজ্জতের দিকে, নিজের ক্রেডিবিলিটির দিকে না তাকে ইচ্ছা হইলে একটা কিছু ছেড়ে দিলাম, এগুলো তার প্রথম আলো করবে না। সো যেহেতু প্রথম আলোতে আসছে, আমরা জানি হ্যাঁ মেবি এর চেয়ে অনেক বেশি ঘটনা ঘটছে, কিন্তু সেগুলো ক্রেডিবল না হইলে এবং ভেরিফাইড না হলে প্রথম আলো সেগুলো ছেড়ে দিবে না। কিন্তু আমার দেশের মতো গোবর যারা আছে তারা যেভাবে সেন্সেশন তৈরি করা যায়, কেউ একটা কিছু এসে বলছে ছেড়ে দিবে, না বললেও ছেড়ে দিবে। কি ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে ওই গরিবদের মতো আর কি। মজার বিষয়টা লক্ষ্য করেন যে এরা এটা হেডলাইন ফেসবুক পেজেও তারা এটা করছে, পাবলিশ করছে ভিডিও আকারে। তো সেখানে একটা মজার ব্যাপার আপনারা লক্ষ্য করেন যে শেখ হাসিনার সফর সঙ্গী ছিল মাত্র হাতে গোনা 5-6 জন লোক। শেখ হাসিনার সঙ্গে বিমানে করে আরো পালিয়েছেন তার বোন শেখ রেহানা, জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী ও তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে। সঙ্গে বিমানে আরো ওঠেন ডিজি, এসএসএফ এর 3 থেকে 4 জন কর্মকর্তা এবং ফ্লাইট লেফটেন্যান্ট পদবীর একজন লেডি কর্মকর্তা। এবং সেখানে দাবি করা হবে রিপোর্টে যে ভারতের এয়ারপোর্টে নামার পর হিন্দন বিমানবন্দরে ভারতের যে নিরাপত্তা যে লোক ওনাকে রিসিভ করতে আসছে, সেখানেও শেখ হাসিনা আরেকবার করে দাবি করছে বাংলাদেশ আক্রমণ করার জন্য। বিমানটি সরাসরি দিল্লি চলে যায় এবং নামে দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে। সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। জানা গেছে শেখ হাসিনা সেখানেও অজিত দোভালকে ঢাকায় আক্রমণ করতে বলেন। রাখেন আপনারা মানলাম আপনারা বাংলাদেশের ইন্টেল বের করছেন খুঁজে, যে বাংলাদেশে থাকা অবস্থায় শেখ হাসিনা কি বলছে না বলছে এগুলো আশেপাশের লোকজনের কাছে খবর ফির করে ফেলছেন। ইন্ডিয়াতে নেমে ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব বা নিরাপত্তা যে ভদ্রলোক, ওনার সাথে বলছে শেখ হাসিনা ঢাকা এটা করতে, এই খবর আপনারা কই পেলেন? আপনারা কি ওই লোকের সাথে কথা বলছেন নাকি? এত ইন্টেল, আপনাদের গোয়েন্দা রিপোর্ট এত দূর পর্যন্ত আপনারা শান্তি যেতে পারেন যে আপনারা ভারতে নামার পর সেখানকার নিরাপত্তা উপদেষ্টার সাথে কি বলছে এই খবর আপনাদের কাছে চলে আসে। ভাবে পারেন আপনারা নাকি আপনারা সেই গুজববাজ? যে আমাদের একটা ঘটনা মনে পড়ে গেল কলেজে থাকতে, কলেজের হোস্টেল একদিন রাতে ফ্রেন্ডরা গল্প করতেছে, চাপাবাজি করতেছে আর কি। তো বলতেছে এরকম যে আমাদের পাশে ছিল, আমরা তো কুমিল্লা শহরে ছিলাম, মেয়েদের কলেজ, উমেন্স কলেজ, সেখানে গল্প করতেছে যে একটা মেয়ে রাতের বেলা টয়লেটে গেছে, গিয়ে দেখে টয়লেটে একটা কাটা পা ঝুলতেছে, ওটা দেখে সেই মেয়ে ভয় পেয়ে চিৎকার করে মারা গেছে। খুবই হিমসিত গল্প। তো আমার তো আবার বোঝেন না, আমার তো আবার মাথার মধ্যে পোকা খিরমির করে, হ্যাঁ, গুজব দেখলে ইন্টারনেট ধরে ফেলে। তা আমি শুনে বললাম যে ওই মানে মেয়ে টয়লেটে গেছে, মেয়েটা কি মারা গেছে ওই পাটা দেখার পর? হ্যাঁ মারা গেছে টয়লেটে গিয়ে। হ্যাঁ,
তো টয়লেটে তো কাউকে সাথে করে টয়লেটে নিয়ে যান এবং সে মারা গেছে, তাইলে আমরা জানলাম কিভাবে যে মেয়েটা টয়লেটে একটা কাটা পা দেখে মারা গেছে? এই ঘটনাটা বললো কে? সে তো মরেই গেছে, বলার জন্য তো কেউ নাই। সাথে সাথে একটা পিনপতন নীরবতা। আমার যে ফ্রেন্ড গুজববাজ ফ্রেন্ড গল্প জমা ছিল, তার গল্পটাতেই মাঠে মারা গেল আর কি। আমার দেশের এই গুজববাজদের কাছে প্রশ্ন যে হিন্দন এয়ারপোর্টে ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞের কাছে শেখ হাসিনাই কথা বলছে, এই তথ্য আপনারা কই পাইছেন? এটার একমাত্র প্লজিবল ব্যাখ্যা হইতে পারে যে বাংলাদেশ থেকে যে এসএসএফ এর 2-4 জন সদস্য গেছে, কারণ বাংলাদেশ থেকে খুব ছোট একটা টিম গেছে এবং সেই টিমের মধ্যে সবাই তখন পালাই আছে ভারতে, রাইট? বাংলাদেশে ফিরে আসছে এমন 2-3টে হাতে গোনা লোক আছে এসএসএফ সদস্য স্টাফ, তাদেরকে আমার দেশ খুঁজে বের করে তাদের কাছ থেকে সেই কথা বের করছে, হুইচ ইজ ভেরি হার্ড টু বিলিভ। কারণ নাম্বার 1 সেই এসএসএফ সদস্য বা হোয়াটএভার যারা ছিল ওনাদের নিরাপত্তার কথা ভেবে হইলো বাংলাদেশ সেনাবাহিনী এটা গোপন রাখার কথা। এবং আমার দেশ হইতেছে একটা গুজব পত্রিকা, যেটা তারা আসার আগেই আমি কয়েকদিন ধরে পত্রিকায় টানা লেখালেখি করে আসতেছি যে আরেকটা গোবর মিডিয়া আউটলেট আসতেছে প্রথম আলো এবং ডেইলি স্টারের দাঁত ভেঙে দিতে। তাদের ক্রেডিবিলিটির ব্যাপারে বিশ্বাস আসছে তো, এই হোরদের মতো আর কি, ইন্টারপোলের রেড নোটিস জারি হইসেদের মতো এই হোরগিরি আর কি। তো সমস্যা নেই, আমার দেশ আসছে তো আরো হবে, খেলা হবে, হোরগিরি চলবে। তো যাই হোক, এই গোবর মিডিয়া বাংলাদেশের এগুলোকে নিয়ে খুব বেশি সময় ব্যয় করে ফেললাম। আচ্ছা, প্রথম যেটা আমরা জানলাম যে রেড নোটিস জারি হয় নাই, কিন্তু আমরা এট দ্য সেম টাইম এতটুকু জানতে পারলাম যে, বা জানতে পারতেছি যে অ্যাটলিস্ট নোটিসটা পাঠানো হয়েছে ফর্মালি পুলিশের কাছ থেকে ইন্টারপোলের কাছে। খবরটা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারছি না যে তাদের মাধ্যমে এটা জারি হয়েছে কিনা বা ইন্টারপোলের ওয়েবসাইটে এটা অ্যাভেলেবল আছে কিনা, এবং ইন্টারপোল এটা এখনো পাবলিশ করে নাই, মেবি করবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ইন্টারপোল এই ধরনের নোটিস পাবলিশ করে কিনা, বা এই ধরনের ইন্টারপোলের যদি বা পাবলিশ করো সেটার কনসিকুয়েন্স কি, সেটা কি মিন করে, এটার কোনো আদৌ ইম্প্যাক্ট আছে কিনা, এগুলো হচ্ছে নেক্সট ইম্পর্টেন্ট আলাপ। সেটা বোঝার জন্য আমাদের কাছে একটা খুব ভালো কেস স্টাডি হইতে পারে তারেক রহমান। কারণ তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার আমলে রেড নোটিস জারি করা হয়েছিল, যে গ্রেনেড হত্যা মামলার যখন রায় আসে তখন কি তাহলে ইন্টারপোল এই ধরনের পলিটিক্যাল পারসিকিউশনে সায় দিছিল বা অ্যাকসেপ্ট করছিল? এটার অ্যান্সার হচ্ছে অ্যাটলিস্ট অ্যাকসেপ্ট করছিল। অ্যাটলিস্ট ইন্টারপোলের ওয়েবসাইটে তারেক রহমানের ছবি সহ তারা পাবলিশ করছে যে তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিস জারি হয়েছে। তার মানে কোন একটা দেশ থেকে এরকম তাদের কাছে অনুরোধ করলে তারা সেই অনুরোধকে এন্টারটেইন করে, যে পলিটিক্যাল পারসিকিউশন বিধায় এন্টারটেইন করবে না, ব্যাপারটা এরকম না। এটা ফার্স্ট থিং টু নো। এই কারণে এটা অ্যান্টিসিপেট করা যায়, এক্সপেক্ট করা যায় যে শেখ হাসিনার নাম সহ ছবি তাদের ওয়েবসাইটে যাবে। যদি না যায়, তার মানে তাদের সেই ডিসক্রিপশন ব্যবহার করার সুযোগ আছে, তাদের দেশের সিস্টেম তাদেরকে দেয়। তারেক রহমানের ক্ষেত্রে যে রেড নোটিসটা জারি করা হয়েছিল ওয়েবসাইটে, সেখানে কোনো ডেট উল্লেখ করা হয় নাই যে কবে জারি করা হয়েছে বা কি, সাধারণত উল্লেখ করা থাকে। তারেক রহমান তো কোনো প্রধানমন্ত্রী ছিল না, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কোনো কালেই ছিল না, শেখ হাসিনা তো কয়েকবারের সাবেক প্রধানমন্ত্রী। সো এখানে একটা ভিন্নতা থাকাটা অস্বাভাবিক না। সো আমি কাইন্ড অফ কিউরিয়াস টু ফাইন্ড আউট যে শেষ পর্যন্ত ইন্টারপোল কিভাবে কি করে। সেকেন্ড প্রশ্ন যেটা, যে আচ্ছা ওদের ওয়েবসাইটে যদি জারি হয়, ইন্টারপোল যদি সেটা ফর্মালি অ্যাকসেপ্ট করে এবং সেটা ফর্মালি পাবলিশ করে, তারপর কি হয়? তারপর কি ইন্টারপোল এটা ফলো আপ করে? নেসেসারিলি করে না, কারণ আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে এক্সট্রাডিট করা হয় নাই। সো তারেক রহমানকেই যেখানে করা হয় নাই, সেখানে শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী, তারেক রহমান তো প্রধানমন্ত্রীও না, শেখ হাসিনাকে এক্সট্রাডিট করা হবে, হার্ড টু বিলিভ। হাউ এভার অন দ্য আদার হ্যান্ড, শেখ হাসিনা যে আকাম করে বেড়াইছে এতদিন ধরে, বহির্বিশ্ব ওনার প্রতি লিনিয়েন্ট থাকবে, যেটা তারেক রহমানের প্রতি ছিল, সেটা নাও হইতে পারে। এই পসিবিলিটি আমি আমার মাথায় রাখতেছি। থার্ড যে ব্যাপার, শেখ হাসিনার ওই যে টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনার মেয়ে, উনিও চিপায় আছেন ইউকেতে। ওনার বিরুদ্ধে এই মুহূর্তে অনুসন্ধান চলতেছে না। উনি যেই কারণে চিপায় আছেন, অ্যাগেন এসব দেশ থেকে পলিটিক্যাল পারসিকিউশন হয়, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, অসভ্য দেশগুলোতে পান্ডামি চলে নিরন্তর, তো এগুলাকে ওরা এন্টারটেইন করে না এইসব দেশ। হাউ এভার টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ আসছে রাশার রূপপুন পারমাণবিক প্রকল্প বাংলাদেশে যেটা, সেইটার সাথে দুর্নীতির অভিযোগে। একটা জিনিস আপনারা যদি খবরাখবর ফলো ইন্টারন্যাশনাল সেভাবে না করেন, জানবেন না, পয়েন্ট আউট করে দিই, করলে তো জানেন যে ওয়েস্টের এরা হচ্ছে প্যাথোলজিক্যাল আচরণ করে কিছু বিষয়ে। তাদের যারা শত্রুপক্ষ, যারা অ্যান্টি, তাদের ব্যাপারে তারা রিজনেবল আচরণ করে না, দল বেঁধে পান্ডামি করতে নেমে পড়ে। রাখেন পান্ডামি বলা এবার গরম হয়ে সোনার বাংলার পান্ডামির সাথে ইকুইভ্যালেন্স টানবেন না, রাইট? ইকুইভ্যালেন্ট না, তাদের ওই স্ট্যান্ডার্ডে যেটাকে পান্ডামি বলা যায়, ওই স্ট্যান্ডার্ডে করে আর কি। যেহেতু রাশার একটা প্রকল্প বাংলাদেশে এবং রাশা তাদের শত্রু কান্ট্রি, সো রাশার ব্যাপারে তারা এখন পায়ে পায়ে দোষ ধরা, চুলকানো, তাদের আর ভালো লাগবে না টিউলিপ সিদ্দিকীকে। এটা একটা সিরিয়াস বাস্তবতা। তো ওই লিনিয়েন্সির যে কথাটা একটু আগে বললাম, যে লিনিয়েন্ট হওয়া বা ফ্লেক্সিবল হওয়া না হওয়া একটা প্রিভিলেজ, যেটা কারো রাইট না, সেখানে তারা এই প্রিভিলেজ কাউকে দিতে বাধ্য না। তো ওইসব জায়গাতে তারা শেখ হাসিনাকে ওই প্রিভিলেজ না দেয়া, টিউলিপকে ওই প্রিভিলেজ না দেয়া, এটার কিন্তু একটা রিয়েল চান্স আছে। ডিপেন্ডস অন তারা কি চাচ্ছে। টিউলিপ সিদ্দিকী কিন্তু অলরেডি দেখলাম জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেছে, এবং ওনার ব্যাপারে, টিউলিপ সিদ্দিকীর ব্যাপারে যখন ওখানকার রাজনীতিবিদরা যখন মানে তদন্ত করার বা জিজ্ঞাসাবাদ করার দাবি তোলে, তখন আমি পড়লাম ইন্টারভিউতে তাদের সকলের কথার ভাষা হইতেছে তাদের চুলকানি ওই জায়গাতে, যে টিউলিপ সিদ্দিকী হচ্ছে রাশার এটার সাথে জড়িত ছিল। বাংলাদেশের রূপপুরে রাশার প্রজেক্ট হয়েছে, টিউলিপ সিদ্দিকী রাশা হইতেছে শেখ হাসিনার সাথে সফরে গেছিল
এবং সেইটা রাষ্ট্রীয় সফরের অংশ, মানে রাশা নিয়ে চুলকানি তাদের দেখলাম। এবং এর এই মালগুলো এরকমই, রাশা জিনিসটা টিউলিপ সিদ্দিকীর জন্য বিপদের কারণ হইতে পারে। রাশার সাথে ওঠবস করা, রাশার কাছ থেকে অস্ত্র কেনা, রাশার কাছ থেকে কি পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট বসানো। তবে একটা ব্যাপার দেখলাম যে প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী, লেবার পার্টি, যেটার টিউলিপ সিদ্দিকী তোর লেবার পার্টির সদস্য, সো প্রধানমন্ত্রী আবার সাপোর্ট দিছে টিউলিপ সিদ্দিকীকে যে না আমরা আসি সাথেই সেই। হাউএভার এটা যেহেতু সোনার বাংলা না, ওইসব দেশের রাজনীতিবিদদের হাতে পাওয়ার অত্যন্ত কম, অত্যন্ত বিপদে থাকে ওনারা। সো যদি এনাফ সাফিসিয়েন্ট টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে ক্ষোভ জেগে ওঠে এবং পলিটিক্যাল পার্টি, অপোজিশন পার্টির লোকজন যদি খুব বেশি ফুসে ওঠে ক্ষোভে যে না তদন্ত হচ্ছে, ওনার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ আসছে, তার এখন আর ক্ষমতায় থাকার তার কোনো যোগ্যতা নাই, তাহলে কিন্তু টিউলিপ সিদ্দিকী পদ থেকে বাধ্য হইতে পারেন। কারণ ওইসব দেশে কিন্তু একবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বরিস জনসন থেকে শুরু করে শুধুমাত্র সমালোচনার কারণেই প্রচুর মানুষ পদ থেকে বাধ্য হয়। এটা তো সোনার বাংলা পায় না টিউলিপ সিদ্দিকী যে হাজার হাজার মানুষ মেরে তাও চেয়ার ছাড়বো না, না না না, শুধু সমালোচনার কারণেই। সো টিউলিপ সিদ্দিকী সেইখানে অপরাধ করছে কি করে নাই, প্রমাণিত হবে কি হবে না, সেটার চেয়ে বড় কথা হচ্ছে কি মাত্রায় সমালোচনা হচ্ছে। সমালোচনার পরিমাণ খুব বেশি হইলে টিউলিপ সিদ্দিকীকে পদত্যাগে বাধ্য হইলেও হইতে পারেন। আর বাকি লোকে পুতুল এবং সজীব ওয়াজেদ জয়। পুতুল ওনাকে হচ্ছে ইউনাইটেড নেশনস উনি যে চাকরি করেন সেখান থেকে ওনাকে চাকরিচ্যুত করার একটা আলাপ তো দীর্ঘদিন হচ্ছিল, এটা এখনো হওয়ার কথা হয়ে যাওয়ার কারণ উনি চাকরিটা পাইছেনি অনেক রকম টাউটারি করে, সেইগুলো আপনারা হয়তো জেনে থাকবেন, না জানলে এখন ওই ডিটেলস এখন ঢুকতেছি না। সো ওনার চাকরি তো ওখানে চলে যাওয়া উচিত, অ্যাটলিস্ট যাবে, এটা ধরে নেওয়া যায়। বাকি রইলেন সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় যতদূর আমরা জানি ওনার আমেরিকার নাগরিকত্ব নাই, গ্রিন কার্ড আছে। তো এগেন এগুলো তো আসলে পান্ডামির দেশ না, এখানে নিয়ম পুই করে মানা হয়। সুতরাং উনি যত যাই হোক কিছু নিয়ম আছে, এই নিয়ম যতক্ষণ পর্যন্ত ভঙ্গ না করতেছেন উনি এই দেশে প্রটেক্টেড। ঠিক পরিবারের বাকি সকল সদস্যদের মাথার উপরে শনির আসর ঘুরতেছে বলাটা ঠিক হবে না, ডোন্ট গেট দ্য রং মেসেজ। যারা ওনাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদের যদি স্বার্থ ফুরিয়ে যায়, তখন যদি ডিসপেন্সেবল হয়ে যায়, তাহলে কিন্তু ওনাদেরকে খপ করে ধরার জন্য সারা পৃথিবী উৎপেতে আছে।